ভাই অনেস্টলি বলতে আমি আমার ক্রাশের রিপ্লাইয়ের জন্য এতটুকু ওয়েট করি না যতটুকু ওয়েট আমি করছিলাম বার্সেলোনার খেলা দেখার জন্য। না মানে গত সিজন শেষ হওয়ার পর একটা ব্রেক আসলো, তারপর আসলো ফিফা ওয়ার্ল্ড কাপ, এরপর আবার ব্রেক, এবং গতকালকে আমার মনে হইলো যে আলটিমেটলি 100 কোটি বছর পর আমি ফ্লিকের বার্সেলোনার খেলা দেখছি। যদিও আমাদের রেজাল্ট পক্ষে আসে নাই, আমরা পেনাল্টি শুট আউটে গিয়ে হেরে গেছি, আমরা 2 গোল কনসিড করছি, 2 গোল দিছি, বাট আমার কাছে এই ম্যাচের রেজাল্ট বিন্দুমাত্র ম্যাটার করে না। কারণ প্রি সিজনের গেম একটা ক্লাব কেন খেলে? প্লেয়ারদের প্রপার প্রিপারেশনের জন্য, প্লেয়ারদের পজিটিভ নেগেটিভ বের করার জন্য, এবং লাস্টে গিয়ে ক্লাব কিছু এক্সট্রা রেভিনিউ কামানোর জন্য। না হলে বার্সেলোনার কোনো দরকারই ছিল না যে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব বার্মিংহাম সিটির মাঠে গিয়ে সেখানে গিয়ে ফুটবল খেলার। এটাই তো আসলে অ্যাকচুয়াল মানে, যে আপনি মেইন সিজন শুরু করার আগে আপনার প্লেয়ারদের একটু ঝালাই করে নিতে পারবেন, এবং ফ্লিক এক্স্যাক্টলি সেম জিনিসটাই করছে। বার্সেলোনার কাছে ওই রকম লাক্সারি নাই যে প্লেয়ারের উপর প্লেয়ার কিনবে লাইক রিয়াল মাদ্রিদ, বাট আমাদের কাছে কিছু ইয়ং প্রসপেক্ট আছে যাদেরকে আমরা দেখতে পারবো। এবং আমি ফার্স্ট গ্লেন্সে আমি কিছু প্লেয়ারের উপর সুপার সুপার ইমপ্রেসড। যদিও কিছু কিছু প্লেয়ার আমাকে হতাশ বলবো না, বাট তারা অ্যাকচুয়াল তাদের সাইডটা দেখাই দিছে, এবং এটা ছিল অনেকের বার্সেলোনার হয়ে, বার্সেলোনার সিনিয়র টিমের হয়ে ফার্স্ট গেম। সো নার্ভাসনেস, কনফিডেন্স একটু কম, সব কিছুই আমরা দেখলাম। প্লেয়ারদের পারফরমেন্সে একটু একটু ঘাটতি দেখলাম, যেটা বয়সের সাথে হবে, বাট কিছু কিছু প্লেয়ার আমাকে সুপার ইমপ্রেস করছে। এবং বাই দ্য ওয়ে গতকালকে কিন্তু জুড বেলিংহাম ও বার্মিংহাম সিটিকে সাপোর্ট করার জন্য সেখানে গেছিল, এবং যখন আমি ছবিটা তুলে আপলোড করছিলাম আমি সেখানে একটা মজা করে ক্যাপশন দিয়েছিলাম যে জুড বেলিংহাম তার প্রিয় দল বার্সেলোনার খেলা দেখার জন্য মাঠে আসছে। সো অনেকে সার্কাজমটা বুঝে নেয়, মানুষজন আমাকে বুঝাচ্ছিল যে সে বার্মিংহাম সিটির খেলোয়াড় ছিল তার কারণে সে আসছে, বা এটা আমি জানি, এটা জাস্ট আমি মজা করার জন্যই বলছি। সো যেটা বললাম যে প্রি সিজনের গেমগুলো আলটিমেটলি একটা ক্লাবের জন্য পজিটিভ, একটা উইন উইন সিচুয়েশনে। কারণ আপনি যদি পরীক্ষার আগে বুঝে যান যে আপনার কোন কোন সাবজেক্টে ঘাটতি আছে বা আপনি কোন কোন সাবজেক্টে ভালো, ওইটা বেটার না? এক্স্যাক্টলি সেম সিচুয়েশনটা তো ওইখানে হয়েছে। কোন কোন প্লেয়ার আমাদের জন্য ভালো হবে, কোন কোন প্লেয়ারকে আমরা সামনে পুশ করতে পারবো, এগুলো আমরা জানছি। আবার কোন কোন প্লেয়ারের এখনও টাইম লাগবে সেটা আমরা জেনে গেছি। সো এই ম্যাচ থেকে আমার কাছে যদি হাইলাইটেড প্লেয়ার মনে হয়, আমি কয়েকটা প্লেয়ারের নাম বলতেই হবে। হামজা আব্দুল করিম, শেন কোলিবার্ট, টুঙ্কারা, ইব্রাহিম দিয়ারা, তারপর হচ্ছে অ্যালেক্স সানচেজ, আমি যদি নাম ভুল করে না থাকি, ওই যে একটু সাদা চুল করা ছিল, অ্যালেক্স সানচেজ, জেফ্রি টরেন্স, আলভারো কর্তেস, জাভি এসপার্ট, এবং বাকিরা যারা ছিল তারা আমার মেইন টিমের প্লেয়ার ছিল। মার্ক বার্নাল, মার্ক কাসাদো, তারপর হচ্ছে রনি বারদাগি, আমাদের টেক, আমাদের শেজনি আর কি, শেজনি। তো এরা ফার্স্ট টিমের প্লেয়ার ছিল, এদেরকে নিয়ে আমি খুব একটা কথা বলবো না, বাট ক্রিস্টেনসেনকে নিয়ে একটু কথা বলা উচিত। কারণ আফটার এ লট অফ টাইম সে বার্সেলোনার স্কোয়াডে ব্যাক করছে, এবং ক্যাপ্টেন আর্মব্যান্ড নিয়ে এসে কিন্তু মাঠে নামছিল। সো তার পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লাগছে। সে যদি ফিট থাকে আমার মনে হয় না যে সে কোনোভাবে আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে, এবং তার পারফরমেন্স অ্যাকচুয়ালি সে কথাটাই বলতেছে। দেখেন ক্রিস্টেনসেনের যে পারফরমেন্স, ক্রিস্টেনসেনের যে কোয়ালিটি, পটেনশিয়াল, এটা নিয়ে কিন্তু কেউ কখনো ডাউট করে না, বাট সে অতিরিক্ত ইনজুরি প্রন, এটাই হচ্ছে মেইন সমস্যা। প্রোন আচ্ছা যাই হোক। সো এই কারণে কিন্তু আমাদের একটা আক্ষেপ ছিল যে সে খেলতে পারতেছে না, বাট তার কন্ট্রাক্ট কেন রিনিউ করা হয়েছে। বাট আমরা এই সিজন যদি সে ফিট থাকে তাহলে বুঝে যাব যে আলটিমেটলি কেন তার কন্ট্রাক্ট রিনিউ করা হয়েছে। বাট আসেন আমরা কথাবার্তা বলি আমাদের লা মাসিয়ান, আমাদের বার্সা অ্যাথলেটিকের প্লেয়ারগুলোকে নিয়ে, যাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি কথা বলা উচিত, যারা ফিউচারে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবে। কারণ বার্সেলোনার ওই লাক্সারি নাই যে বার্সেলোনা প্লেয়ারের উপর প্লেয়ার কিনবে রিয়াল মাদ্রিদ, কারণ আমাদেরকে অ্যাকচুয়ালি ডিপেন্ড করতে হয় লা মাসিয়ার উপর, এবং এক্স্যাক্টলি সেমটা এবারও হতে চলেছে। সো সবার আগে the man of the match, man of the day, হামজা আব্দুল করিম। এই প্লেয়ারটাকে গত সিজনেই কিন্তু আমার মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, গত সিজনে আল আহলি থেকে, মিশরের ক্লাব আল আহলি থেকে সাইন করা হয়েছিল বার্সা অ্যাথলেটিকের জন্য, এবং আমি এই প্লেয়ারটার খেলা দেখার জন্য সুপার এক্সাইটেড ছিলাম। আমি গতকালকে 2-3টা প্লেয়ারের খেলা দেখার জন্য এক্সাইটেড ছিলাম যখন স্টার্টিং 11 রিভিল হয়েছে। হামজা আব্দুল করিম, কারিমা দিয়েমি, তারপর হচ্ছে এটারে কি জানি বলে, টুঙ্কারা, 16 বছরই প্লেয়ারটা। টুঙ্কারার এই খেলাটা, টুঙ্কারা ওই ছোটা ভীমের কিরমারার মতো ওইরকম একটা নাম, টুঙ্কারা। এই প্লেয়ারটার খেলা দেখার জন্য কিন্তু আমি এক্সাইটেড ছিলাম। তারপরে বোনাস হিসেবে আমি আরো কিছু ভালো প্লেয়ারের খেলা দেখছি। সো হামজা আব্দুল করিম ইজ এ প্রপার গোল পোচার, এবং কালকের ম্যাচে আমি তার কিছু পজিটিভ সাইড দেখছি, যেমন তার আউট অফ দ্য, মানে অফ দ্য বল তার পজিশনিং। সেকেন্ড গোলটা, ফার্স্ট গোলটা তো পেনাল্টি থেকে আসছে, বাট ফার্স্ট গোলের যে পেনাল্টিটা আর্ন করে নিছে সেটাও কিন্তু সে খুব সুন্দরভাবে, তার একদম রানটা নেওয়ার কারণেই কিন্তু সে জায়গাটাতে অপোনেন্টের যে ডিফেন্ডার ছিল সে মানে ফাউল করতে বাধ্য হয়েছে। এবং বার্মিংহাম সিটি ডিফেন্ডারদের কোয়ালিটি নিয়ে একটু একটু তো আমাদের সন্দেহ করতে হবে, কারণ এটা সেকেন্ড ডিভিশনে খেলে। সো ওই জায়গাটাতে এই ভুলটা হয়তো লা লিগাতে আসলে খুব একটা হবে না, বাট
ওই জায়গাটাতে পেনাল্টি আর্ন সে নিজেই করছে এবং পরবর্তীতে সে খুব কাম অ্যান্ড কম্পোজ ভাবে যেভাবে পেনাল্টিটা ডেলিভার করছে, ইট ওয়াজ অ্যামেজিং। বাট তার সেকেন্ড গোলটা আমাকে বেশি ইমপ্রেস করছে। রুনি ভার্দাগির এক্সাইটিং একটা শট যখন গোলকিপার সেভ দিয়ে আসছে, তখন রিবাউন্ডে সে কিন্তু একদম পজিশন ওয়াইজডি ছিল, সে একদম সেন্টারে ছিল, তার কারণে বলটা রিবাউন্ডে আসার পর সেকেন্ডের ভিতর কিন্তু সে গোলটা দিয়ে দিছে। এবং এটাই কিন্তু একটা আদর্শ গোল প্রচারের একদম ধরেন সাইন হিসেবে আপনি ধরে নিতে পারেন। এবং তারে দেখলে আমার অনেক সময় মনে হয় যে লেভানডোভস্কি বাট একটু ইনএক্সপিরিয়েন্স, বাট সময়ের সাথে তাকে কিন্তু আমরা গ্রো করতে পারবো। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে হামজা আব্দুল করিমকে দিয়ে আপনি এই সিজনটা কাটায় নেবেন, তাহলে আমার মনে হয় না যে খুব একটা হবে। আমি এখনো হামজা আব্দুল করিমকে স্টার্টিং 11-এর স্টার্টিং সেন্টার ফরওয়ার্ড হিসেবে আমি কিন্তু এখনো দেখতেছি না, কারণ আলটিমেটলি আপনি যদি লা লিগাতে ভালো করতে চান, আপনি যদি ইউসিএল এ ভালো করতে চান, আপনার একজন এক্সপিরিয়েন্স সেন্টার ফরওয়ার্ড লাগবে, কারণ আলটিমেটলি গোল সেই করবে। ঠিক আছে, মিডফিল্ডের মাঝে মাঝে গোল করবে, লামিন ইয়ামাল মাঝে মাঝে গোল করবে, বাট আপনার অ্যাকচুয়াল গোলের দায়িত্ব কিন্তু ওই সেন্টার ফরওয়ার্ডের। এবং আপাতত আমি হামজা আব্দুল করিমকে দেখতেছি না ওই পজিশনে, যদিও সে গতকালকে 2 গোল করছে, বাট আমি মনে করি তাকে আরেকটু টাইম দেওয়া উচিত, আরেকটু সময় দিয়ে তাকে আরেকটু গ্রো করানো উচিত। এবার আসেন টুঙ্কারাকে নিয়ে কথা বলতে। ছেলেটাকে দেখে আমার কোনোভাবেই মনে হয় না যে একটা 16 বছরের ছেলে, কারণ এর ম্যাচুরিটি এর থেকে বেশি। হ্যাঁ, আমি বলবো না যে একদম প্রাইম যারা মিডফিল্ডার আছে তাদের মতো তার ম্যাচুরিটি, তার পেদ্রির মতো ম্যাচুরিটি, তার ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের ম্যাচুরিটি, আমি এভাবে বলবো না, বাট তার বয়সের তুলনায় আপনি কোনোভাবেই কিন্তু বুঝবেন না যে একটা 16 বছরের ছেলে কিন্তু ওই জায়গাটাতে খেলতেছে। অ্যাট ফার্স্ট আমি ভাবছিলাম যে সে একজন উইঙ্গার হিসেবে খেলবে বা ফরওয়ার্ড হিসেবে খেলবে, কিন্তু আমার কাছে পরবর্তীতে মনে হলো যে সে মেইনলি একজন নাম্বার 10 হিসেবে খেলার জন্য তৈরি হয়েছে। এবং তার কিছু কিছু জায়গায় তার পাসেসগুলা, তার বল কন্ট্রোল, তার কম্পোজ থাকে, এই জিনিসগুলো কিন্তু আমাকে ইমপ্রেস করছে। এবং আমি মনে করি যে এই প্লেয়ারটাকে আরেকটু যদি গ্রো করা হয়, এবং আমি অবাক হব না, মোটেও অবাক হব না যে ফার্মিন লোপেজের বদলে আস্তে আস্তে ইব্রাহিম টুঙ্কারাকে ফ্লিক কোনো লালিগা গেমে যদি চান্স দেয়, আমি মোটেও হব না। সাবস্টিটিউট হিসেবে যদি সে মাঠে নামে, আমি মোটেও অবাক হব না যে ইব্রাহিম টুঙ্কারা 16 বছর একটা ছেলেকে ফ্লিক খেলাই দিছে, কারণ এভাবেই কিন্তু বার্সেলোনা ওয়ার্ক করে এবং হি ওয়াজ সুপার। এরপর আমি আরেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই। শেন কুলিবার্টের কথা বললে আসলে সেখানে সে ভালো খেলছে, বাট এক্সট্রাঅর্ডিনারি কিছু পারফর্ম করতে পারে নাই, কিন্তু তার প্রেসিংগুলা অফ দ্য বল যেভাবে সে প্রেস করছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব দরকার। এবং হ্যান্সি ফ্লিকের যে ট্যাকটিক্স, এখানে কিন্তু আপনি অফ দ্য বলে প্রেস না করলে আপনি উইঙ্গার হিসেবে অতটা ভালো করতে পারবেন না, এবং আলটিমেটলি তাকে আপনি মানে ওই উইঙ্গারকে ফ্লিক ছেড়ে দিবে, যেটা আমরা রাশফোর্ডের ক্ষেত্রে দেখলাম। সো তার অফ দ্য বল যে প্রেসিংটা ছিল সেটা খুব ভালো ছিল। তবে অ্যালেক্সিস সানচেজ, আমি যদি নাম ভুল করে না থাকি, অ্যালেক্সিস সানচেজ, ওই যেটা চুলিয়া করা, ওই প্লেয়ারটা আমি জানি হয়তো একটু বাড়ায় বলে দেওয়া হবে, বাট ওই প্লেয়ারটার খেলা দেখে আমি একটা কাভার স্কেলিয়ার ভাইবটা পাইছি। সেকেন্ড হাফে সে যখন নামছে, তখন আমি ওর খেলাটা দেখে একটু কাভার স্কেলিয়ার ভাইব পাচ্ছিলাম। এবং আমার কাছে মনে হয় যে ফিউচারে আমাদের ওই লেফট উইং পজিশন বা লেফট সাইডের পজিশনটা সে খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারবে যদি তাকে টাইম দেওয়া হয়, কারণ এই বয়সটা খুবই ক্রুশাল। এই বয়সে যদি সে প্রপার গ্রো না করে, প্রপার ম্যাচুরিটি না আসে, পরবর্তীতে কিন্তু সে ঝরে যাবে। এবং লামাসিয়াতে এরকম আমরা হাজার খানেক প্লেয়ার দেখছি যারা এভাবে ঝরে গেছে। সো তার প্রতি আমার হাই হোপ আছে, এবং পরবর্তী প্রি সিজনের ম্যাচে আমি আশা করি ফ্লিক তাকে স্টার্টিং 11-এ চান্স দিবে। এরপর যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে আলভারো কর্তেস। আমাদের লাস্ট সিজনে বার্সা অ্যাথলেটিকের ক্যাপ্টেন ছিল, এবং আমরা শুনতেছিলাম যে তাকে হয়তো মেইন টিমে প্রমোট করা হবে, এবং লাস্ট সিজনে আই গেস প্রমোট করা হয়েছিল, ডেবিউ করানো হয়েছিল তাকে, আমি যদি ভুল না করে থাকি, জাভি এসপার্ট এবং তাকে কিন্তু করা হয়েছিল, জেফ্রি টোরেন্স সহ করানো হয়েছে। না হইলেও এই প্লেয়ারটা ওয়াজ অ্যাট হিজ বেস্ট। মানে এটা কি বলবো, যে সে জাস্ট প্রমাণ করেছে, হি ওয়াজ প্রুভিং টু হ্যান্সি ফ্লিক যে আমি এখন মেইন টিমে পারফর্ম করার জন্য রেডি, এবং এক্স্যাক্টলি সে সেম ভাবে কিন্তু পারফর্ম করছে। 46 মিনিটে মানে সেকেন্ড হাফে শুরুতে তাকে নামাই দেওয়া হয়েছে, এবং হি ওয়াজ লাইক এ লিডার। সে যে লাস্ট বছরে বা লাস্ট সিজনে যে বার্সা অ্যাথলেটিকের ক্যাপ্টেন ছিল, সে সেই জিনিসটাই কিন্তু বারবার বুঝাচ্ছিল, এবং আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে, এবং আমি তাকে ইমিডিয়েটলি বার্সার মেইন টিমে চাই, যদি আমরা কোনো সেন্টার ব্যাক সাইন না করি, কারণ এই প্লেয়ারটার মধ্যে অনেক পটেনশিয়াল আছে আমাদের নেক্সট পাও কুবার্সির সঙ্গী হওয়ার জন্য। ভাই হি ওয়াজ আলটিমেট ভাই, এইরকম প্লেয়ারগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দরকার। এরপর আরও কিছু প্লেয়ার ছিল, জাভি এসপার্টের খেলা দেখে আমি খুব ইমপ্রেসড হয়েছি। জেফ্রি টরেন্সের খেলা দেখে লেফট ব্যাকারকে আমাদের, ওর খেলা দেখে আমার খুব ভালো লাগছে। জেরার্ড মার্টিন তো অলরেডি আমাদের মালদিনি, সো ওকে নিয়ে খুব একটা কথা বলার নাই। ক্রিস্টেনসেনকে নিয়ে অলরেডি বলে ফেলছি। এছাড়া কোনো প্লেয়ার কি বাদ পেয়েছে? আচ্ছা, কারিম আদিমিকে নিয়ে কথা বলি। কারিম আদিমির কালকে প্রথম ম্যাচ ছিল, এবং হি ওয়াজ সুপার ফাস্ট। ডটমুন্ডে হয়তো তার খেলা খুব একটা দেখি না, ইউসিএল একটু দেখা হয়েছিল, বাট তার হাইলাইটস হাবিজাবি বক্কসক্ক দেখার পর আমি ভাবছিলাম যে এই প্লেয়ারটা আসলে কি করবে, বাট
সে যে সুপার ফাস্ট এটা কিন্তু আমরা গতকালকে দেখছি এবং তার ম্যাচুরিটি অনেক ভালো আছে। যেটা আমি ম্যাচুরিটি কেন বলতেছি, কারণ প্রি সিজনে এরকম ইয়ং প্লেয়ারদের অ্যাকচুয়ালি ওই জিনিসটাই দেখা হয় যে সে আসলে গেম ইন্টেলিজেন্স, গেম সেন্স, ম্যাচুরিটি এসব সে কীভাবে কাজে লাগাইতেছে। এবং তার একটা জায়গায় সমস্যা আছে, সেটা হচ্ছে ফিনিশিং, যেটা আমরা সবাই জানতাম যে হি ওয়াজ সুপার ফাস্ট, বাট তার ফিনিশিংয়ে ঝামেলা আছে। এবং আমার মনে হয় যদি আমরা একজন ভালো স্ট্রাইকার সাইন করতে পারি, এই জিনিসটা আমাদেরকে খুব একটা প্যারা দিবেন। এবং হামজা আব্দুল করিমের সাথে তার লিঙ্ক আপটা আস্তে আস্তে হবে। কারণ আবার আরেকটা জিনিস আছে কালকের ম্যাচটা হারার পিছনে, কারণ বার্মিংহাম সিটি অবশ্য খুব শক্তিশালী একটা দল এবং আমরা মোটামুটি বার্সেলোনা নামে লামাসি 11টাই খেলা দিয়েছিলাম। ফার্স্ট হাফে একটা 11 খেলছে, সেকেন্ড হাফের শুরুতে 4টা মানে 46 মিনিট হচ্ছে 4টা আসছিল, সাবস্টিটিউট আসছিল এবং 68 না 62 মিনিটের সময় বাকি 7টাও করে দেওয়া হয়েছিল। আমাদের যে গোলকিপার সেও আমার কাছে খুব ভালো লাগছে, বাট কিছু কিছু জায়গায় সমস্যা ছিল। এবং বার্সেলোনা যে 2টা গোল খাইছে ওইটা আসলে ওই ইনএক্সপিরিয়েন্সের কারণেই। 2টাই এরিয়ালি বল আসছিল, কিন্তু একটা ম্যানকে টোটালি আনমার্ক করে রাখা হয়েছিল, যেটা আমার কাছে মনে হয় যে এগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হয়। এগুলো আপনি বলে কেউ ইমপ্রুভ করতে পারবেন। এবং যেটা বললাম যে প্রত্যেকটা প্লেয়ার যেহেতু প্রথমবারের মতো বার্সেলোনাকে রিপ্রেজেন্ট করতেছিল মেইন টিমকে, সো ওই জায়গাটাতে একটু নার্ভাস ছিল এবং এনভায়রনমেন্ট এটাও একটু নতুন ছিল। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে আই ওয়াজ সুপার স্যাটিসফাইড। মানে সুপার বলবো না, বাট আই ওয়াজ স্যাটিসফাইড উইথ দ্যাট গেম। এবং আমি জাস্ট বসে আছি নেক্সট প্রিসিজন গেমের জন্য, যেখানে আমি আরও প্লেয়ারদের খুব সুন্দরভাবে দেখতে পারবো। হামজা আব্দুল করিমকে আমি আরেকটু ভালোভাবে দেখতে পারবো, বাট আই ওয়ান্ট তাকে আমাদের মেইন টিম বলতে হয়তো সেকেন্ড ক্লাবের হয়ে, সেকেন্ড ক্লাব বলতেছি, আমাদের রিজার্ভ টিমের হয়ে সে হয়তো রেজিস্টার্ড হবে, ফার্স্ট টিম হয়তো রেজিস্টার্ড হবে না, বাট আমি তাকে নিয়মিত লা লিগার বেঞ্চে দেখতে চাই। যখন দরকার পড়বে তাকে যাতে নামানো হয়, কারণ তার ফিজিক্যালিটি, তার লম্বা চড়া সব কিছু আমার কাছে বেশ ভালো লাগছে। 5 ফুট 9-10 ইঞ্চির মতো একটা প্লেয়ার, অত লম্বা না, বাট আমার কাছে তাকে ভালো লাগছে। সে হয়তো অতটা ডিপে আসবে না, বাট যখন দরকার পড়বে, মাঝে মাঝে কিন্তু আপনার এরকম প্লেয়ারগুলোকে দরকার পড়ে, যখন ইনিশিয়াল একদম ক্রুশাল মোমেন্টে এসে জাস্ট হেড হুড হালকা পাতলে ইনস্টিং দিয়ে গোল টোল করে ফেলবে, এটাই। সো ওভারঅল আমার কাছে ভালো লাগছে। আপনার কাছে কোন কোন প্লেয়ারকে হাইলাইটেড প্লেয়ার মনে হয়েছে সেটা কমেন্ট করে জানান। এবং যারা আমাদের এই পেজে চ্যানেলে নতুন আসছেন তাদেরকে আমি একটা কথা জানিয়ে দিতে চাই, যারা জানেন তারা তো জানেনই, যে প্রত্যেকটা ম্যাচ পর বার্সেলোনা রিয়াল মাদ্রিদ প্রতিটা ম্যাচের পর আমরা পরের দিন দুপুর 2টায় পোস্ট করার ট্রাই করি। সো আপনারা একটু লেট হয় আমি জানি, বাট ওভারঅল ইনফরমেশন গ্যাদার করে কোনো ভুল ইনফরমেশন যাতে না যায় সব কিছু, এবং কিছু এন্টারটেনমেন্ট ফ্যাক্টর। অনেকজন দেখলাম যে আমাকে বলছেন যে ভাই আপনি এত কথা একটু বিল্ড আপ দিয়ে কেন কথা বলেন। ভাই একটু মজা লাগে, একটু মজা করতে। আমি যদি নিউজ রিপোর্টের মতো এসে ডিরেক্ট বুম বাম বলে দিই, অ্যাকচুয়ালি আপনি এটা মজা পাবেন না। তাহলে আপনি নিউজ দেখা উচিত। আপনি আমাকে দেখতেছেন বিকজ আমি এমনভাবে কথা বলতে চাই যে আমি আমার ভাই ব্রাদারের সাথে কথা বলতেছি, তার কারণে একটু মজা টজা করে কথাবার্তা বলার ট্রাই করি। সো এটা আপনারা আমাকে দেখেনি এই জন্য আমি জানি। সো থ্যাংক ইউ ফর অল অফ ইউর সাপোর্ট, থ্যাংক ইউ সো মাচ। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।